তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের দোদনদিদা এসে গেছে আবার গল্প শোনাতে। তোমাদের সত্যজিৎ রায়ের যে কানাইয়ের কথা গল্পটা শুরু করেছিলাম, 2টো পর্ব হয়ে গেছে। আজকের হচ্ছে শেষ আর 3য় পর্ব। কেমন? তো কানাই তো সেই কিশোরকে পিঠে নিয়ে সেই বাগান থেকে দিয়েছে এক দৌড়ে তো গোপালের বাড়ি এসে হাজির। গোপালের বাড়িটা হচ্ছে তাঁতিপাড়া একদম শেষ প্রান্তে। তো বাড়িটার মধ্যে এসেছে কিশোর আর কানাই। তো গোপালের মা দেখে বলছে, দেখো এখানে তো বুঝতেই পারছো বিপদ, তাঁতিপাড়ায় তো রোগ ঢুকেছে, আমাদের এই দিকটা এখনো আসেনি, তবে আসতে কতক্ষণ? এই বিপদ বুঝেও কি তোমরা এ বাড়িতে থাকবে? তখন ওরা 3জনেই একদম মাথা নেড়ে বলে, হ্যাঁ 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 থাকবো থাকবো। বলছে, দেখো তোমরা থাকলে তো আমার কিছু আর করার নেই, আমি তোমাদের সাবধান করে দিলাম যে এখানেও কিন্তু যখন তখন রোগ ছড়িয়ে পড়তে পারে, এখানে আসতে পারে। যাই হোক, তো 3 বন্ধু, গোপাল, কানাই আর কিশোর, হ্যাঁ, বলছে এই শুকনাই রোগের ওষুধ তো রাজপ্রাসাদেই আছে, তো রাজা তো দিচ্ছে না। তখন কানাই বলে, যে করেই হোক আমি ও গাছ আনবই আনবো। এই করতে করতে তো আমার বাবা আর মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, তো এর মধ্যে তো আমাকে কিছু না কিছু করতেই হবে, নাহলে তো বাবাকে আমি শেষবারের মতো হারাবো। হায় রে, সময় তো নেই, কিছুই তো করতে পারলাম না এখনো। জগাই বাবাও তো কোনো কথা বলছে না, সে কি, তার কি কিছুই মনে পড়ছে না? জগাই বাবার তো মাঝে মাঝেই আবার ফসকে যায় মাথা থেকে, মনে পড়ে না, মনে পড়লে তো ওকে বলবে। কি হবে? তখন এদিকে তো অনেক কাণ্ড হয়ে গেছে। রাজবাড়ি থেকে রাজপুত্রকে নিয়ে ওই যে কয়েদখানা থেকে নিয়ে চলে গেছে, আবার সে কয়েদিখানা থেকে কানাইয়ে চলে গেছে। এবার তো সারা রাজ্যে হুলুস্থুলু, সব পেয়াদা পাঠিয়ে, হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজ চলছে। যে করেই হোক ওই রাজকুমারকে আর ওই ভয়ঙ্কর পিশাচ ওই জাদুকরকে খুঁজে বার করতেই হবে। সব বাড়ি বাড়ি পেয়াদা গিয়ে খোঁজ করছে। গোপালের বাড়িতেও এসেছিল। এবার গোপালের বাড়িতে আসার পরে কি হয়েছে জানো তো? যেই না দেখছে পেয়াদা এসেছে, তখন তো ফাঁকা করে কানাই তো অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গিয়ে যেই না পেয়াদা ঢুকতে যাবে, কানাই তো এক ল্যাং মেরে পেয়াদাকে ফেলে দিয়ে ওই ওর বলমটা নিয়ে গুতিয়ে টুতিয়ে দিয়েছে। আর ওইসব দেখে ঠেকে পেয়াদা আজও দৌড় কালো দৌড়। ওরে বাবারে, এখানেই ভেলকি আছে, এখানেই আছে, আর কেউ ওই গোপালের বাড়িতে আসে না। রাজা পাঠায় ঠিকই, চারিদিক দিয়ে যায় ঠায়, গোপালের বাড়িতে কিন্তু কেউ ঢোকে না ভয়ে, বুঝলা? আর তো সেই বেচারা যারা পাহারা ওই কয়েদিখানায় যারা পাহারা দিচ্ছিল, যারা রাজকুমারকে পাহারা দিচ্ছিল, সবগুলো না শুলে চড়িয়ে সবগুলোকে মেরে ফেলে দিয়েছে। রাজা তো ভীষণ অত্যাচারী রাজা ছিল না, হয়ে গেছে এরকম, হয়ে গেছিল ওর ওই যে জাদু পান্না ছিল না একটা গলায়, তারপর থেকেই ও এরকম হয়ে গেছে। তখন কানাই কিশোরকে জিজ্ঞেস করছে, কিশোর তো রাজকুমার, আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো তো, তোমার বাবাকে একা কখন পাওয়া যাবে? ওই জাদুকরি ওই পান্না হাড়টা না সরাতে পারলে তোমার বাবা ঠিক হবে না, ওই পান্নার হাড়টা যে করেই হোক সরাতে হবে। তখন কিশোর বলে, পান্নার হাড় সরালেও যে বাবা ঠিক হবে না, তার থেকে আরো খারাপ হবে, এটা বুঝবো কি করে? বলে, যাই হোক হবে, আগে ওই গলার হাড় তো সরানো দরকার। বলল, দাঁড়া আমি একটু চিন্তা করে বলি। বাবা না রোজ সকালবেলা সূর্য ওঠার আগে আমাদের রাজপ্রাসাদের অন্দরমহলে বিরাট একটা দিঘি আছে, সেখানে বাবা গিয়ে স্নান করে। যখন বাবা স্নান করে তখন বাবার
কাছে কেউ থাকে না। বললো, বাহ, এই তো মৌকা, কালকে সকাল সকালই আমি চলে যাব, গিয়ে ওই নিয়ে আসবো, ওই তোমার বাবার গলার ওই হাড় আমি ঠিক নিয়ে আসবো, দেখো। বলে তো যথারীতি পরের দিন ভোর হতে না হতে তো কানাই একদম দৌড়ে অদৃশ্য হয়ে দৌড়ে চলে গেছে রাজপ্রাসাদের মধ্যে। দেখে সত্যি বাবা, কি সুন্দর বড় দিঘি, একদম শ্বেত পাথরের বাঁধানো ঘাট, জলটা একেবারে কাচের মতো টলটল করছে। ও কি করলো, ওই পাশেই ছিল একটা বকুল গাছ, ও বকুল গাছের তলায় একদম চুপ করে দাঁড়িয়ে আছে। তখনও সূর্য ওঠেনি, বুঝলে? হ্যাঁ, পূবাকাশ বেশ লাল হয়েছে, এরপরেই সূর্য উঠবে। তো সূর্য উঠেছে, এর মধ্যে খট খট শব্দ, খড়মের শব্দ পাচ্ছে। হ্যাঁ, তখন সেই কানাই চেয়ে দেখে, ও বাবা, ওই তো রাজামশাই আসছে, খালি গা, ধুতি পরা, আর একটা রেশমির উত্তরীয়, রেশমের উত্তরীয় পরে, হ্যাঁ, গলায় বেশ রুদ্রাক্ষে মালা আছে পরে, আর ওই পান্নার মালা তো ওর আছেই। তো রাজা এসেছে স্নান করতে। তা দেখলো, কানাই তো দেখছে, কানাইকে তো দেখতে পাচ্ছে না, কানাই দেখছে। রাজা খড়মটা রাখলো, রেখে আস্তে আস্তে এই দিঘিতে আর কি স্নানের জন্য নামছে। কানাই ওর পেছন 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 পুকুরে নামছে। এবার যেই না রাজা ডুব দিয়েছে, কানাই ওর ডুব দিয়েছে। ডুব দিয়েই কি করেছে কানাই, ওই যে হাটটা, সেই পান্নার হাটটা ছিঁড়ে একেবারে সাঁতরে ওপারে গিয়ে ও তো দৌড় একেবারে চলে এসেছে গোপালের বাড়িতে, সেই তাঁতিপাড়ায়। আর রাজা তো উঠে প্রহরী প্রহরী করে চেঁচাচ্ছে। প্রহরীরা একটু দূরে থাকে, রাজা এখানে স্টান টান করে বলে রাজার কাছে থাকে না। প্রহরীরা দৌড়ে এসেছে, মহারাজ কি হয়েছে, কি হয়েছে? বলছে, এই পুকুরে সেই রাঘব বলটা নিশ্চয়ই আমার এই গলার হাটটা নিয়েছে, এই রাঘব বলকে ধরার ব্যবস্থা করো, দরকার হলে জল ছিঁচে ফেলো, কিন্তু ওই হাড় আমার চাই। যাই হোক, তখন তো এদিকে হচ্ছে রাজপ্রাসাদের এই অবস্থা। আর কানাই তো ওই হাড় নিয়ে গিয়ে দেখিয়েছে যে দেখো, তোমার বাবার সেই হাড় আমি নিয়ে এসেছি, কিন্তু এখন তোমার বাবার পরিবর্তন কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে, এই রাজপ্রাসাদ থেকে খবর পাওয়া যায় কি করে? ও দাঁড়াও, আমি কালকে রাজপ্রাসাদে যাব, আমাকে তো কেউ দেখতে পায় না, আমি তো ফাক্কা বলে চলে যাব, গিয়ে আমি দাঁড়িয়ে দেখব রাজার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কি হয়েছে। আমি তখন বলল, হ্যাঁ সেটাই ভালো, তাহলে তুমি জানতে পারবে যে হাড় আনার পরে রাজার কি পরিবর্তন হয়েছে। তো ভালো কথা, কানাই তো চলে গেছে, গিয়ে তো ওই রাজপ্রাসাদে ঢুকে যেখানে রাজসভা বসে সেখানে গিয়ে দরজার পাশে দেয়ালে একদম চুপচাপ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেও ওকে কেউ দেখতে পাচ্ছে না, তো দেখছে সভাসদ সবাই বসে আছে, রাজা তো আসছে না, অনেকক্ষণ বসে আছে, রাজা তো আসছে না, কি ব্যাপার, রাজা আসছে না কেন? কিছুক্ষণ পরে সেই কট কট কটমট করে তো রাজা ঢুকেছে। কানাই দেখো, রে বাবা, এর এই শয়তানি চাউনিতে একটুও কমেনি, শুধু মুখে যে বেকা হাসিটা থাকতো না, সেটা এখন একদম মানে প্রচণ্ড রাগের মতো ওর মুখ, দাঁত যেন কিটমিট করে আছে। এসে বসে একেবারে লাল চোখ দিয়ে, ওই কুতকুতে শয়তানের চোখ দিয়ে সবাইকে দেখে বলছে, দেশে ভয়ঙ্কর এক জাদুকরের আবির্ভাব হয়েছে, সে নিজেও লুকিয়ে পালিয়েছে, আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। এরপরে তো আমার কঠোর শাসন হবে আরও, ডেরা পিটিয়ে সব গিয়ে বলে দাও, ওদের এবার না খাইয়ে মরবো, রোগে মরবে তো মরবেই, না খাইয়ে মরবো, হাট বাজার দোকানপাট সব বন্ধ, যাও, আমি আরও করা হবো দেখি। বলে তো এই বলে রাজামশাই বেরিয়ে গেছে, রাজপ্রাসাদ থেকে চলে গেছে। আর ওই শুনে তো কানাই, হায় রে, এ তো হিতে বিপরীত, সর্বনাশ। ও তো চলে গেছে দৌড়ে গোপালের ওই বাড়িতে, গিয়ে কিশোরকে বলল, তো মহা সমস্যা,
কি হবে? হ্যাঁ, এমনি তো রোগে ভুগে মরছে, এবার দোকানপাট বন্ধ করে সব মারবে, রাজ্য তাকে তছনছ হয়ে যাবে। কি হবে? বললো, তাও তো ঠিক, কি হবে? উফ, জগাই বাবারও কোনো কথা নেই, কিচ্ছু নেই। কি হবে? এর মধ্যেই তো ডেরা পেটানের শব্দ। শোনো শোনো, ঘোষণা ঘোষণা। এই ডেরা পেটানের শব্দ। আজ থেকে সমস্ত দোকানপাট, হাট বাজার সব বন্ধ। আর দেশে ভয়ঙ্কর এক জাদুকরের আবির্ভাব ঘটেছে, যে তাকে আর রাজপুত্রকে ধরিয়ে দিতে পারবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে বলে ডাং ডাং ডাং, যেরকম আর কি ডেরা পেটায়। ওই আস্তে আস্তে তো দেখছে তাঁতিপাড়ার দিকেও এগিয়ে আসছে। এই সবাই তো হাহাকার, হায় রে কি হবে, এই অবস্থা। সেই ডেরার শব্দ, এর মধ্যে হঠাৎ কানাইয়ারে কি ডাকছে না? জগাই বাবার গলা মনে হচ্ছে। তাড়াতাড়ি ট্যাগ থেকে সেই ঝিনুকটা, মনে আছে তো, ঝিনুকটা কানে নিয়ে তখন যে, শোন কানাই, কালকের সকাল 1 প্রহরে তুই চলে যাবি রাজপ্রাসাদে, গিয়ে রাজপ্রাসাদের বাগানে ঢুকে যাবি। বাগানে ঢুকে ঈশান কোণে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবি যে একটা দ্বীপের মধ্যে সেই চাঁদনি গাছ বসানো আছে। তোর ওই চাঁদনি গাছ কিন্তু আনতে হবে। কালকেরই কিন্তু তোর বাবার শেষ দিন, তোর বাবা একদম মৃত্যুশয্যায়। বললো, কিন্তু কি করে আনবো? বলে, সেটা তো সাহস আর বুদ্ধি, এই দুটোর জোরে ওটা তোর আনতে হবে, বুঝলি? আর কিন্তু সময় নেই। বললো, আর ওই হলুদ ফলটা? বলে, ওসব আর এখন মনে পড়ছে না, মনে পড়লে আমি বলবো। আগে তোর বাবাকে বাঁচা, তোর বাবা একদম মৃত্যুশয্যায় শেষ। কালকের দিনের মধ্যে না কিন্তু ওই চাঁদনি পাতার রস না খাওয়াতে পারলে তোর বাবা আর থাকবে না। আগে এইটা কর, তোর বাবাকে বাঁচা। বললো, ঠিক আছে। দেখছে আবার সমুদ্রে সেই গর্জন শোনা যাচ্ছে ঝিনুকের মধ্যে। ওর কথা বুঝে বললো যে, কালকের আর একটা দিনই তো আমার আছে হাতে, এসপার কি ওসপার, কিছু তো একটা করতে হবে, যে করেই হোক। হ্যাঁ, তখন ও একদম সকাল বেলায় সেই ফক্কা বলে তো অদৃশ্য হয়ে দৌড়ে রাজপ্রাসাদে গিয়ে সেই বাগানে ঢুকে গেছে। বাগানে ঢুকে ঈশান কোণে কিছু দূর যেতেই দেখে, আর সর্বনাশ, এ তো একটা দ্বীপ, জানো তো, চারিদিকে জল আর মাঝখানে যে স্থল, ওটা হচ্ছে দ্বীপ বলে ওটাকে। সেই চারিদিকে একদম জল, সেই জলের মধ্যে অনেকটাই জল, অনেকটাই, এদিকে পাঁচিল ওদিকে পাঁচিল, মাঝখানে জল, তারপরে একটা দ্বীপের মতো, সেইখানে ওই চাঁদনি গাছটা বসানো। বাবা, আর জলের মধ্যে কিলবিল করছে কুমির। ওরে কুমির, ওরে কুমির, ও তো দেখছে একটা লোক, সে বড় বড় কোলা ব্যাং এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর কুমিরগুলো কপ কপ করে গিলছে। দেখলো একটা ব্যাং ছুঁড়ে দিল ওই চাঁদনি গাছটার, দেখে কি, আরে বাবা, এইখানে কুমির আর চাঁদনি গাছে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক শঙ্খচূড় সাপ। ও তো একটা বলেই আমি অক্কা, হায় হায় হায়, কি হবে? তো সেই ওদের ব্যাং খাইয়ে ঠাইয়ে সে লোক তো চলে গেছে। এবার ও চারিদিক তাকিয়ে দেখে পাঁচিলের কাছে অনেক লম্বা লম্বা না বাঁশ ফেলা রয়েছে। ও তখন কি করেছে, 2টো বাঁশ নিয়ে এসেছে। বাঁশ নিয়ে এসে বাঁশ 2টো শুইয়ে দিয়েছে, একটা এদিক, বাঁশের মাথাটা গিয়ে ওই দ্বীপের ওই দিকে পড়েছে। 2টো বাঁশ একদম একটা সেতুর মতো হয়েছে। বলে, এবারটা নয়, কুমিরের হাত থেকে বাঁচলাম, এবার শঙ্খচূড়ের হাত থেকে বাঁচবো কি করে? আচ্ছা, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, আমি যাই, গিয়ে ওই যে দাঁড়িয়ে আছে প্রহরী, হাতে বল্লম, কোমরে সেই তরোয়াল গুজে, আমি এই তরোয়ালটা নিয়ে আসি বলে ও তো গিয়ে সাঁ করে তরোয়াল, আর ওই প্রহরী না দেখছি, কিরে
তরোয়ালটা উড়ে উড়ে যাচ্ছে। ও একেবারে ভেবা চাবা খেয়ে না চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হায় রে মুখে কোনো বাক্যি নেই। বলে রে কোন ভূতের পাল্লায় পড়েছি, চুপচাপ দাঁড়িয়ে আছে। কানাই তো নিয়ে যাচ্ছে, সেটা তো আর কানাইকেও দেখতে পাচ্ছে না, ও দেখছে তরোয়ালটা যাচ্ছে। গিয়ে ওই বাঁশ দিয়ে যে সেতু করেছিল সেটা পেরিয়ে গিয়ে একেবারে এক কোপে চন্দ্রচূড়ের মাথাটা ধর থেকে ফেলে দিল। ফেলে দিয়ে একেবারে গোড়া ধরে শিকড় সমেত হ্যাঁচকা টান দিয়ে চাঁদনি গাছ নিয়ে দে দৌড় এসে গোপালের বাড়ি উঠেছে। তখন তো বলছে, বাহ, এই আমরা গিয়ে যাদের যাদের হয়েছে রোগ সবার বাড়িতে দিয়ে আসি। তখন বলছে, হ্যাঁ নিশ্চয়ই সবার বাড়িতে গিয়ে দিয়ে আসো, কিন্তু দাঁড়াও, আমার বাবার জন্য, আমার বাবার আজকে শেষ দিন, আমার বাবার জন্য আমি পাতা নিয়ে আমি আগে আমাদের গ্রামে যাই, তোমরা এদিকে সবাইকে বিতরণ করো। বলে ওই কানাই তো একটা পাতা নিয়ে চলে এসছে ওর গ্রামে। এসে ঘরে ঢুকে দেখে, আহারে ওর বাবার না প্রত্যেক কটি হাড় গোনা যাচ্ছে, একটা কঙ্কাল পড়ে আছে, আর কিচ্ছু নেই। তখন ও সারা পেয়ে একদম কিনে কণ্ঠে, কানাই এলি, মানে শেষ, এখন তো শেষ সজ্জায় মরে যাবে। তখন বলে, হ্যাঁ বাবা দাঁড়াও, তুমি এক্ষুনি সুস্থ হয়ে উঠবে, আমি পাতা নিয়ে এসেছি। বলে কানাই সেই বেগুনি পাতার বেগুনি রস করে ওকে খাওয়ালো বাবাকে। খাওয়ানোর কিছুক্ষণ পরে বললো, খুব আরাম বোধ করছি রে কানাই, তুই বোধহয় এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিলি রে। বলছে, বাবা শোনো, আমার তো আবার রূপসা একটু যেতে হবে, ওখানে আমার অনেক কাজ আছে, বুঝলে? আমি আবার তোমার কাছে ওই কাজ সেরে চলে আসবো। বললো, শোন, তুই আমার বিছানার উপর না এক বাটি দুধ আর একটু ফল টল রেখে যা না, মনে হচ্ছে এরপর আমার খুব খিদে পাবে, আমার খেতে হবে। বললো, ঠিক আছে। ও তখন এক বাটি দুধ ফল টল ওর বাবা যেমন বলেছে একদম বিছানার কাছে রেখে, ওর তো ঘোড়ার চেয়ে বেশি জোরে দৌড়বে, ওর তো সেই জাদু আছেই না, বলে ও তো দৌড়ে চলে এসেছে রূপসাতে ঢুকে না চারিদিকে ঢুকেই ও দেখছে, বাহ, যেমন দেশটা একদম পাল্টে গেছে, বেশ সবার মুখে হাসি, হ্যাঁ গল্প হাসি ঠাসি দেখে মানে দেশটা বেশ পাল্টে গেছে, এরকম আর কি মনে হচ্ছে। ওর খুব ভালো লাগছে, যাক এখানের তাহলে সব মানে ওরা ওই শুকনাই রোগ থেকে সবাই মুক্তি পাচ্ছে, দেখো সবার মনে কত আনন্দ। ও বেশ আনন্দ মন নিয়েই ঘরে ঢুকেছে গোপালের। কিন্তু ঘরে ঢুকে দেখে, কিশোর একদম মুখ ভার করে বসে আছে। বলে, কি হয়েছে তোমার? বললো, আমার বাবারও না ব্যারাম হয়েছে। বলে, ব্যারাম মানে তো শুকনাই রোগ, আমার বাবারও যা হয়েছে, এখানে তাঁতিদেরও তাই হয়েছে, তোমার বাবারও তাই হয়েছে, আর ওষুধ তো আমার হাতেই আছে, আমাদের চিন্তা কিসের? বলে, তাহলে একটা কাজ করো, চলো তুমি এই চাঁদনি পাতা নিয়ে চলো রাজাকে, তবে হ্যাঁ একটা শর্ত, তুমি যে যাবে রাজাকে যে ভালো করবে তার আগে বলবে যে তোমার আগে কথা দিতে হবে যে তুমি ভালো হয়ে এই দেশ ছেড়ে আমাকে রাজা করে তীর্থে চলে যাবে, কথা দিতে হবে, তবে আমি তোমাকে ভালো করব। তখন সব মানে বললো, হ্যাঁ এটা ঠিকই বলেছ, কারণ তুমি রাজা হলে সব প্রজারা খুব সুখে থাকবে। গোপাল তখন বলছে, আমার একটা কথা ছিল। তখন কিশোর বলছে, কি কথা? বলে, তুমি রাজা হলে আমাকে একটা তাঁত দেবে গো, আমাদের তাঁতটা সেই ঠাকুরদার আমলের, ভালো বোনা যায় না। বলে, দেবো মানে? তুমি হবে তাঁতিদের সেরা তাঁতি, আর তোমার ওই তাঁত, তোমার ওই বস্ত্র পরেই, তোমার বোনা ওই তাঁত পরেই, তাঁতের বস্ত্র পরে আমি রাজ সিংহাসনে বসবো, দেবো না মানে? বলে যাই হোক, কিশোরকে তো পিঠে নিয়ে কানাই দৌড়ে চলে গেল রাজপ্রাসাদে। গিয়ে দেখে রাজপ্রাসাদ একদম থমথমে। যখন ওরা গিয়ে আর কি ওদের কানাই টক্কা বলে আবার যখন নিজের মূর্তি ধারণ করে কানাই আর কিশোর দুজনে মিলে রাজপ্রাসাদে ঢুকছে, ওরে বাবারে, মানে প্রহরী দেখে না একেবারে ভূত দেখার মতো চমকে গেলেও ওদের কিন্তু ঢুকতে বাধা দেয়নি। তার কারণ হচ্ছে
এর মধ্যে সবাই জেনে গেছে তো রাজার অসুখ হয়েছে, আর মাত্র 20 দিন বাঁচবে। হ্যাঁ, ওরা তো একদম সোজা চলে গেল রাজা যেখানে শুয়ে আছে সেই অন্দরমহলে। গিয়ে দেখে ওরা রাজা শুয়ে আছে। হ্যাঁ, ওদের যে আর কি রাজকবিরাজ, সে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, না রাজামশাই, সেই চাঁদনি ওই একটাই গাছ, সে তো ভেলকি ভরে কে যে নিয়ে গেল ভগবান জানে, আর কোথাও এই চাঁদনি গাছ নেই। এর মধ্যেই বললো, কে তুই এলি রে? কিশোরকে দেখে রাজার এবার খুব আনন্দ হয়েছে। বললো, হ্যাঁ বাবা, আমি এসেছি। তখন বলছে, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। বলো, বাবা আমি তোমার জন্য ওষুধও নিয়ে এসেছি, এই দেখো বলে সেই চাঁদনি গাছের পাতা দেখাচ্ছে। আর যেই না মুঠি করে নিয়ে এসেছিল, খুলেছে, সারা ঘরে কি সুন্দর একটা গন্ধে ভরে গেল। রাজা তখন বলল যে, চাঁদনি পাতা তুই এনেছিস? বললো, হ্যাঁ এনেছি, তোমাকে খাওয়াবো, কিন্তু তার আগে আমাকে একটা কথা যে দিতে হবে বাবা তোমাকে। বললো, বল কি কথা? বললো, তুমি ভালো হয়ে গেলে তুমি আমাকে রাজ্য দিয়ে তুমি কিন্তু তীর্থে চলে যাবে। বললো, হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো আমার ডিউটি। রাজপুত্র বড় হবে, তাকে রাজসিংহাসনে বসাবো। হ্যাঁ, আর যত কিছু গন্ডগোলের গোড়া ছিল জানিস তো, ওই সেই পান্নার হাটটা। তবে আমাকে অসুখ বিসুখের হাত থেকে ওই পান্নাটা বাঁচিয়ে রেখেছিল, এটাও ঘটনা। কিন্তু আমি যে কি অত্যাচার করেছি প্রজাদের উপর, আমি কত অন্যায় করেছি, আমার এখন নিজের এই বড় বিবেকের দংশন হয় রে। আমি নিশ্চয়ই তোকে রাজ সিংহাসনে বসিয়ে আমি চলে যাব, কেমন? তখন বললো, ঠিক আছে। তখন তো ওই চাঁদনি পাতা রস করে রাজাকে খাওয়ালো, রাজা ভালো হয়ে উঠলো। তখন রাজা ওই কানাইকে দেখে বলে, এই শয়তানটাকে নিশ্চয়ই সেই পিশাচ জাদুকর। বলে, না বাবা, এ ভবিষ্যতের মন্ত্রী, রূপসার ভবিষ্যতের মন্ত্রী। ও তো ভ্রু কুচকে একেবারে সেই খুদে খুদে চোখ দিয়ে কানাইয়ের দিক তাকিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, কিছু করার নেই, এখন তো আর কিছু করার নেই। তো রাজা ভালো হয়ে উঠলো, বলল, 3 দিন পরে তোর রাজ্যাভিষেক হবে, আমি নিজের হাতে তোর মাথায় মুকুট পরিয়ে তোকে রাজা করে যাব। এদিকে কানাই তো গিয়ে ওর বাবাকে নিয়ে এসেছে যে মন্ত্রী হবে, এবার মন্ত্রী তো এই রাজ্যেই থাকতে হবে, আর তো এই গ্রামে থাকলে হবে না। তো কিশোর তো কানাইয়ের বাবার জন্য বিরাট একটা মহল করে দিয়েছে, রাজমহল, সব ব্যবস্থা করে দিয়েছে, ওখানেই থাকবে ওরা। তো আর সেই গোপালের তৈরি করা তাঁত পরে ও সিংহাসনে বসেছেন, আর পাশে তো কানাই বসে আছে। হঠাৎ মানে আর চারিদিকে সানাই বাজছে, হ্যাঁ, সব শাঁখের ফু দিচ্ছে, সব একটা উৎসবের আমেজ। এর মধ্যে হঠাৎ কানাই যেন শুনতে পেল কানাই কানাই বলে কেউ ডাকছে। ও তো ট্যাক থেকে আবার ওই ঝিনুকটা কানে দিয়েছে, রাজসভার মধ্যেই এখন, হ্যাঁ, কানে দিয়েছে। দেখছি, ও বাবা, এ তো সেই জগাই বাবার গলা। বলে, এই কানাই, তো স্পর্ধা তো কম না, হ্যাঁ, এই বিদ্যা বুদ্ধি নিয়ে তুই মন্ত্রী হয়ে বসেছিস? বললো, আমি তো বসিনি, আমাকে তো বসিয়েছে তোকে। শোন, এই বিদ্যা নিয়ে তুই কি করে রাজাকে বুদ্ধি দিবি, কিভাবে রাজ্য সামলাতে হয়, সব নিয়ম কানুন বানাবি প্রজাদের কল্যাণের জন্য। হ্যাঁ, দুষ্টের দমন করবি, শিষ্টের পালন করবি, কত বড় সব রাজধর্ম তোর পালন করতে হবে। তোর না আছে বিদ্যা, না আছে বুদ্ধি। শোন, আমার মনে পড়েছে তোর কাছে সেই হলুদ ফলটা আছে। বললো, হ্যাঁ আছে তো। বলে, খেয়ে নে। ওটা খেলে না তোর বিদ্যা বুদ্ধি, তোর বিচার ক্ষমতা একেবারে দেশের সেরা, মানে বিদ্যা বুদ্ধি বিচার ক্ষমতা যাদের আছে তার থেকেও তোর তেজ ব্রেন হবে, বুঝলি? ওইটা টপ করে খেয়ে নে তো। এই বলে সেই আবার গর্জন শোনা গেল, তার মানে বুঝলো জগাই বাবার কথা শেষ হয়ে গেছে। ও তো আবার ট্যাকে গুজে রাখলো, দেখে আর এক ট্যাক থেকে সেই হলুদ রঙের, ওই যে 3টে লাল লাল ছিল না, লাল নীল হলুদ, 2টো তো আগেই খেয়েছে, এই হলুদটাই ছিল। ও তো টপ করে হলুদটা খেয়ে নিল, বেশ কামড়ে ঠামড়ে। তো নিজেই বুঝতে পারছে যে বাহ, মনে হচ্ছে এখন বেশ একটা জ্ঞানী গুণী মানুষ। সুন্দর রাজ্য
চলতে শুরু করলো। বন্ধুরা, ভালো লেগেছে কি তোমাদের এই গল্পটা? ভালো থেকো। অন্যদিন আবার দোদন দিদা একটা নতুন গল্প নিয়ে আসবে, ঠিক আছে?